আসসালামু আলাইকুম। আজ আবারও তোমাদের একটা ইংরেজির কবিতা নিয়ে আলোচনা করার জন্য আজকের ক্লাসে উপস্থিত হয়েছি। আজকের ক্লাস মূলত ভারতের একজন বিখ্যাত কবি অরুণ কোলাৎকার, নাম শুনেছ তোমরা। সেই অরুণ কোলাৎকার তার একটি খুবই সুন্দর কবিতা সুসাইড অফ রামা, এই কবিতাটি নিয়ে আজকে আলোচনা করব। সুসাইড অফ রামা। তাই কবিতা আসার আগে আমি তোমাদের কবি সম্পর্কে একটু বলি। পুরো নাম হচ্ছে অরুণ বালকৃষ্ণ কোলাৎকার। 1932 সাল থেকে 2004 সাল পর্যন্ত। তো কবি সম্পর্কে একটু জানা দরকার আমাদের, যে অরুণ বালকৃষ্ণ কোলাৎকার was born in Kolhapur in Maharashtra in 1932. 1932 সালে মহারাষ্ট্রের কোলাপুরে তিনি জন্মগ্রহণ করেন। He was a trained artist. তিনি একজন প্রশিক্ষণপ্রাপ্ত আর্টিস্ট ছিলেন, চিত্রকর ছিলেন। And he took his diploma in painting in 1957. 1957 সালে তিনি পেইন্টিং এর একটা ডিপ্লোমা ডিগ্রিও কমপ্লিট করেন। তো ভারতের যে অন্যান্য ইন্ডিয়ান ইংলিশ পোয়েট যারা আছেন তাদের থেকে অরুণ বালকৃষ্ণ কোলাৎকার একটু আলাদা, ঠিক আছে। অরুণ বালকৃষ্ণ কোলাৎকার ইজ a little different from other Indian English poets because he was a bilingual poet. He was a bilingual poet. He wrote in English as well as in his mother tongue Marathi. তিনি ইংরেজিতে লিখতেন এবং মারাঠি ভাষায় লিখতেন, দোভাষী ছিলেন। তো এই অরুণ কোলাৎকার in 1963 সালে তোমার কি করেছিল, ভিজিটেড জেজুরি, a place near Pune in Maharashtra. এটা জেজুরি একটা জায়গা তোমার পুনের কাছাকাছি। সেই জেজুরি এটাকে সাধারণত একটা টেম্পল টাউন হিসাবে মানে পরিচিতি আছে, টেম্পল টাউন। জেজুরি ইজ নোন অ্যাজ দ্য টেম্পল টাউন অফ ইন্ডিয়া। তো সেই জেজুরিতে তিনি ভ্রমণ করতে গিয়েছিলেন তার ভাই এবং তার এক বন্ধুর সঙ্গে, এবং সেখান থেকে ফিরে আসার পরে তিনি এই জেজুরি নাম দিয়ে কতগুলো কবিতা লিখেছিলেন। তাহলে জেজুরি ওয়াজ এ বুক অফ পোয়েট্রি রিটেন বাই অরুণ কোলাৎকার, ঠিক আছে। In 1976 সালে his two books of poetry were published. তার দুখানা কবিতার বই প্রকাশিত হয়েছিল, one in English and other is Marathi, একটা ইংরেজিতে আর একটা মারাঠিতে। The Jejuri, a book of poetry or collections of poetry, was written in English and there are 31 poems in Jejuri. তাহলে জেজুরিতে তোমার 31 খানা কবিতা আছে। এটা 1976 সালে প্রকাশিত হয়েছিল। এই জেজুরি থেকেই তোমার সুসাইড অফ রামা এই কবিতাটা নেওয়া হয়েছে। তো এই জেজুরিতে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ, বিশেষ করে ভক্তরা সেখানে তাদের মানে পূজা করার জন্য সেখানে মানে তীর্থযাত্রায় সামিল হয়। সেখানে তোমার শিবের অবতার, ইনকারনেশন অফ শিবা, যে তাদের দেবতা আছে তার আরাধনার উদ্দেশ্যে তারা সেখানে সমবেত হয়। তো সেই জেজুরি যে একটা কাব্যগ্রন্থ, সেই কাব্যগ্রন্থেরই একটা খুবই মানে উল্লেখযোগ্য কবিতা সুসাইড অফ রামা। এইটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই কবিতাটা কোনো ধর্মীয় কবিতা নয়। সুসাইড অফ রামা ইজ নট এ রিলিজিয়াস পোয়েম, ঠিক আছে। দো মানে রামা এ character, great character
of the epic Ramayana written by Valmiki. বাল্মীকির একটি মহাকাব্য তোমরা জানো রামায়ণ। সে রামায়ণের এটা মানে বিখ্যাত চরিত্র হচ্ছে রাম, মানে নায়ক আর কি। সেদিক থেকেও কিন্তু এই কবিতাটা ধর্মীয় কবিতা বলা যাবে না, কারণ ইন অ্যান ইন্টারভিউ অরুণ কোলাৎকার ওয়াজ told that this poem is not a religious poem or like that, and in another interview he was asked whether he believed in God, ঈশ্বরে সে বিশ্বাস করে কিনা, এরকম একটা ইন্টারভিউ তাকে প্রশ্ন করা হয়েছিল। তো সেখানে সে উত্তরে বলেছিল যে হি ইজ নট শিওর। সে বলেছিল যে আই এম নট শিওর whether I believe in God or not, ঈশ্বর আমি বিশ্বাসী কিনা ব্যাপারে আমি নিশ্চিত নই। তার মানে এখান থেকে এটাই পরিষ্কার যে দ্য পোয়েট অরুণ কোলাৎকার ওয়াজ অ্যান অ্যাগনোস্টিক, তিনি ছিলেন একজন অজ্ঞেয়বাদী, সন্দেহবাদী, অ্যাগনোস্টিক। ওয়ান হু ডাজ নট বিলিভ ইন গড, তাকে আমরা যে ঈশ্বর বিশ্বাস করে না তাকে আমরা নাস্তিক বলি, আর ওয়ান হু বিলিভস ইন গড তাকে আমরা আস্তিক বলি, হ্যাঁ, থিয়েস্ট অ্যান্ড অ্যাথিয়েস্ট। and one who is not sure in the existence of God, যে ঈশ্বরের অস্তিত্বের ব্যাপারে নিশ্চিত নয়, তাকে আমরা অজ্ঞেয়বাদী বলি, অ্যাগনোস্টিক। তো অরুণ কোলাৎকার ওয়াজ অ্যান অ্যাগনোস্টিক। তো এই কবিতা নিয়ে আমরা আলোচনা করব। মেনি অফ দ্য পোয়েমস ইন জেজুরি আর অ্যাবাউট নন রিলিজিয়াস সাবজেক্টস। অনেক কবিতা আছে, তোমার আগে বললাম যে 31খানা কবিতা আছে জেজুরি কাব্যগ্রন্থে। তো অনেক কবিতার বিষয়বস্তু হচ্ছে তোমার মানুষের জীবনযাপনের সমস্যা নিয়ে লেখা হয়েছে, এবং মানে কন্টেম্পোরারি সমসাময়িক ভারতের মানে যে কন্ট্রাডিকশন, বিরোধ, সে বিরোধও অনেক কবিতার বিষয়বস্তু হয়েছে তোমার। তো এখন আমরা এই সুসাইড অফ রামা এই কবিতাটা আলোচনা করব। তো এই কবিতায় আসার আগে এই কবিতার ইন্ট্রোডাক্টরি নোট, একটা ব্যাকগ্রাউন্ড, এর ভূমিকায় কিছু কথা বলতে হয়। তো সেইটা একটু সংক্ষেপে বলছি। দেখো যে দিস পোয়েম ইজ অ্যাবাউট রামা, দ্য সেভেন্থ ইনকারনেশন অফ বিষ্ণু। বিষ্ণুর সপ্তম অবতার হচ্ছে রামচন্দ্র, রামা বলি আমরা। তো সেই রামকে নিয়ে লেখা কবিতা। দ্য হিরো অফ বাল্মীকি's রামায়ণ, বাল্মীকির যে রামায়ণ আছে মহাকাব্য, সেই মহাকাব্যের নায়ক হচ্ছে রামা। ঠিক আছে, তাহলে দিস পোয়েম ডেসক্রাইবস হাউ রামা অফ অযোধ্যা ডিফিটেড রাবণা, দ্য ডিমন কিং অফ লঙ্কা, and rescued his wife Sita, who had been abducted by Ravana. যে লঙ্কার যে রাজা রাবণ তোমার সীতাকে অপহরণ করেছিল, অ্যাবডাক্ট করেছিল। তো সেই লঙ্কার রাজা রাবণের সঙ্গে যুদ্ধ হয়েছিল তোমার অযোধ্যার রাজা রামের। সেই যুদ্ধে রাবণকে হত্যা করেছিল এবং সীতাকে উদ্ধার করেছিল। হ্যাঁ, after that Rama returned to Ajodha and ruled as a model king for many years. সেই যুদ্ধ থেকে ফিরে এসেছিল সে অযোধ্যা এবং অনেক দিন সে আদর্শ রাজা হিসেবে রাজত্ব করেছিল। এই বিষয় তোমার রামায়ণে দেখানো হয়েছে। তো এই কবিতায় দেখো আরো বলছে যে রামা ইজ সেড টু হ্যাভ ডাইড বাই ড্রাউনিং হিমসেলফ ইন দ্য রিভার সূর্য। অযোধ্যার পাশ দিয়ে যে সূর্য নদী প্রবাহিত হয়েছে, সেই সূর্য নদীতে লাফ দিয়ে রামা আত্মহত্যা করেছিল। হ্যাঁ, এটা হচ্ছে কবিতার ব্যাকগ্রাউন্ড। তাহলে যে সুসাইড অফ রামা, যে রামের আত্মহত্যা, তাহলে এখানে কোন রামের কথা আমরা বলছি? হ্যাঁ, সেটা আশা করি ক্লিয়ার হয়েছে। এবার আমরা কবিতার টেক্সটে চলে যাব যে সুসাইড অফ রামা
রামের আত্মহত্যা। এবার কবিতাটা দেখো, 4টি স্ট্যান্জাতে লেখা আছে, একটু সংক্ষেপে লাইন বাই লাইন পড়ছি আমি। যে উইন্ডিং ভার্সেস স্টির হিম আপ, দি টারিটেড এপিক shrugs him off, the river resumes him from legend's ledge, the hero falls। এখানে উইন্ডিং ভার্সেস কাকে বলা হচ্ছে? উইন্ডিং বলতে তোমার জিগজ্যাগ, আঁকা বাঁকা, হ্যাভিং এ কার্ভড অ্যান্ড টুইস্টেড শেপ, আঁকা বাঁকা আকৃতি থাকা, সেটাকে আমরা উইন্ডিং বলি। মানে এখানে বাল্মীকির যে রামায়ণ মহাকাব্য, সেই মহাকাব্যের যে ভার্স, যে লাইনগুলি, সেই লাইনগুলি যেন আঁকা বাঁকা, উইন্ডিং। তাই বলছে যে উইন্ডিং ভার্সেস স্টির, স্টির মানে আন্দোলিত করা, নাড়া দেওয়া। হিম অফ দ্য টারিটেড এপিক্স শ্রাগস হিম অফ, শ্রাগস অফ মানে অসহায় করে দেওয়া। এইখানে তোমার বাল্মীকির যে রামায়ণ মহাকাব্য, সেটাকে কবি অরুণ কোলাৎকার একটা মানে রাজপ্রাসাদের সঙ্গে তুলনা করেছিল। Valmiki's epic Ramayana has been compared to a gorgeous palace, kingly palace। সেই প্যালেসের উপরে একটা গম্বুজ আছে তোমার, টারেট। টারেট মিন্স হচ্ছে গম্বুজ আকৃতি। The river resumes him from legend's ledge, the hero falls। এবং সেখানে দেখা যাচ্ছে LEDG লেজ, লেজ মানে কি? LEDG লেজ মানে হচ্ছে তোমার কোনো মানে জানলার মানে পাশে যে সেলফ বা তাক টাইপের থাকে, সেটাকে আমরা তোমার লেজ বলি। এখানে লেজ বলতে এখানে শৈলশিরা হয়, এখানে শৈলশিরা হবে না। এখানে যে জানলার মানে পাশে যে প্রসারিত যে তাক থাকে বা সেলফ থাকে, সেটাকে লিজ বলা হয়েছে, LEDG। তো সেই জানলার একটা রাজপ্রাসাদের সঙ্গে তুলনা করা হয়েছে মানে এপিককে তোমার। তো সেই রাজপ্রাসাদের জানলার তাক থেকে সে লাফ দিয়েছিল সূর্য নদীতে, লাফ দিয়ে সে যেন আত্মহত্যা করেছে, মানে খুব অসহায় অবস্থায় মানে সে লাফ দিয়েছে, তার অসহায়ত্বকে এখানে দেখানো হয়েছে। দ্য ক্রিসেন্ট কাটস এ রোপ অফ ফেবিলস, উই ক্লাউড দ্য স্কেলিটন উইথ ফোকলোর, ফ্রম বাল্মীকি's rooftop রামা জাম্পস ডিস্টার্বিং এ টাইল ওয়ার টু। তাহলে এখানে দেখো, ক্রিসেন্ট বলতে এখানে বক্রাকার, বক্রাকার ক্রিসেন্ট ইজ এ কার্ভড শেপ। তো দ্য ক্রিসেন্ট কাটস এ রোপ অফ ফেবিলস, ফেবিলস বলতে এখানে রূপকথা, লিজেন্ডারি টেলস। সেই রাম সম্পর্কে যে সমস্ত লিজেন্ডারি টেলস কথিত আছে, বর্ণনা করা হয়েছে, সেই লিজেন্ডারি টেলস সেইগুলিকে কি করা হয়েছে? একটা দড়ির সঙ্গে তুলনা করা হয়েছে, একটা রোপের সঙ্গে তুলনা করা হয়েছে। দ্য লিজেন্ডারি টেলস রিগার্ডিং রামা হ্যাভ বিন কম্পেয়ার্ড টু এ রোপ। এটা দড়ির সঙ্গে তুলনা করা হয়েছে, যে দড়ি কি করে তাকে একটা মানে নির্দিষ্ট হাইটে, একটা নির্দিষ্ট উচ্চতায় তাকে নিরাপদ স্থানে রাখে বা তাকে নিরাপত্তা প্রদান করে যে দড়ি, মানে সেই দড়ির সঙ্গে তুলনা করছে তোমার ফেবিলস মানে লিজেন্ডারি টেলস। উই ক্লাউড, ক্লাউড মানে এখানে ঘিরে থাকা, আবেষ্টনী করে থাকা। হ্যাঁ, উই ক্লাউড, ক্লাউড মানে এখানে মেঘ, এখানে ঘিরে থাকা তোমার ক্লাউড মানে সারাউন্ড। উই ক্লাউড দ্য স্কেলিটন, এখানে স্কেলিটন, স্কেলিটন মানে কঙ্কাল, কিন্তু এখানে স্কেলিটন বলতে একটা অর্ডিনারি পারসন, অর্ডিনারি হিউম্যান বিং, একটা সাধারণ মানুষকে বোঝাচ্ছে আর কি। অ্যান অর্ডিনারি পারসন অফ ফ্লেশ অ্যান্ড ব্লাড, রক্ত মাংসের একটা সাধারণ মানুষ। উইথ ফোকলোর, ফোকলোর, ফোকলোর কাকে বলে? যে উই ক্লাউড দ্য স্কেলিটন উইথ ফোকলোর, ফ্রম বাল্মীকি's rooftop রামা জাম্পস ডিস্টার্বিং এ টাইল অর টু। সেকেন্ড স্ট্যান্জাতে বলছে এই কথাগুলো। তাহলে ফোকলোর হচ্ছে তোমার, বাংলাতে আমরা ফোকলোর বলতে লোকাচার বিদ্যা বলি, লোকাচার বিদ্যা। তো ফোকলোর হচ্ছে তোমার দ্য ট্র্যাডিশনাল বিলিফ অর স্টোরি রিলেটিং টু এ পার্টিকুলার প্লেস
or activity or a person passed from generation to generation by word of mouth। কোন একটা চিরাচরিত ভাবে একদম মানে জেনারেশন থেকে জেনারেশনে লোক মুখে প্রচলিত হয়ে আসছে কোনো মানে ঘটনা, হ্যাঁ, কোনো একটা কাহিনী, কোনো একটা ব্যক্তি সম্পর্কে, কোনো একটা ঘটনা সম্পর্কে, হ্যাঁ, কোনো একটা জায়গা সম্পর্কে, এটা চিরাচরিতভাবে যুগ যুগ ধরে বছরের পর বছর ধরে লোক মুখে প্রচলিত কোনো কাহিনী, গল্প, ঘটনা, সেইটাকে আমরা ফোকলোর বলি। তো একটা সাধারণ রক্ত মাংসের একটা মানুষ, একদম মানে সাধারণ মানে অর্ডিনারি হিউম্যান পারসন, তাকে কি করা হয়েছে একটা ফোকলোর দিয়ে, মানে এই ধরনের কোনো একটা ট্র্যাডিশনাল স্টোরি, তাদের মানে কিছু মানে লিজেন্ডারি টেলস, পৌরাণিক কিছু কাহিনী, সেই কাহিনী দিয়ে তাকে মুড়ে দেওয়া হয়েছে, আবৃত করে দেওয়া হয়েছে। সেই রকমের একটা মানুষ তখন কি হয়ে যায়, কোনো একটা অর্ডিনারি হিউম্যান বিংস, তাকে যখন কোনো সুপারম্যান, কোনো একটা সুপারম্যানের কিছু মানে আবেষ্টনী দিয়ে, বাতাবরণ দিয়ে যখন তাকে আচ্ছাদন করে দেওয়া হয়, তাকে মুড়ে ফেলা হয়, তখন সে সাধারণ মানুষটা হয়ে যায় নায়ক, হিরো হয়ে যায়, সুপারম্যান হয়ে যায়। তো ঠিক সেই রকম এখানেই বলা হচ্ছে যে উই ক্লাউড দ্য স্কেলিটন উইথ ফোকলোর। এইরকম লোকাচার বিদ্যা দিয়ে আমরা একটা সাধারণ রক্ত মাংসের তৈরি করা মানুষ, তাকে আমরা আবৃত করে রেখেছি, সে হয়ে গেছে সুপারম্যান, সে হয়ে গেছে হিরো। হ্যাঁ, ফ্রম বাল্মীকিজ রুফটপ রামা জাম্পস ডিস্টার্বিং এ টাইলর টু। এবং সেই আগেই বলেছি যে বাল্মীকির যে রামায়ণ, সেটাকে একটা মানে গ্র্যান্ডিয়ার প্যালেসের সঙ্গে তুলনা করা হয়েছে, কিংলি প্যালেস, রয়্যাল প্যালেস। সেই প্যালেসের জানলার সেলফ তাক থেকে সে লাভ দিয়েছে। হ্যাঁ, তারপরে বলছে যে হিজ ফ্লেশ অফ মিথ শাপনিফাইড, থার্ড স্ট্যান্জাতে বলছে যে হিজ ফ্লেশ অফ মিথ শাপনিফাইড হিজ আর্টস টার্নড অফ টুয়ার্ড দ্য মুন and Rama drifts like a gourd far from shaft or shore। থার্ড স্ট্যান্জাতে বলছে তার যে রক্ত মাংসের গড়া শরীর, হ্যাঁ, ফ্লেশ মানে মাংস, অফ মিথ শাপনিফাইড, তাহলে এই যে পৌরাণিক কাহিনী দিয়ে তাকে যে মানে একটা বিরাট নায়কে মানে ভূষিত করা হয়েছে, একজন এই যে নায়ক মানে হিরোইক ক্যারেক্টারের, সেটা কি হয়েছে, তার শরীরটা মানে একটা স্যাপনিফাইড, একটা সাবানে পরিণত হয়েছে। সাবান কি হয়, সাবান যদি জলের সংস্পর্শে আসে তাহলে সেটা আস্তে আস্তে বিগলিত হয়, মেল্টস, ডিজলভ অ্যান্ড ডিসঅ্যাপিয়ার, হ্যাঁ, গলে যায়, আস্তে আস্তে সেটা অদৃশ্য হয়ে যায়, হারিয়ে যায়। তো ঠিক মানে রামের যে শরীর, যে বডি, সেটা একটা সাবানের সঙ্গে তুলনা করা হয়েছে, সেই সাবানের মতো সেটা অদৃশ্য হয়ে গেছে। হিজ আর্টস, ARTS, আর্টস টার্নড অফ টুয়ার্ড দ্য মুন, তার আর্টস বলতে কি, আর্টস বলতে তার হচ্ছে মানে পিছন, পায়ু যেটাকে আমরা বলি পার্টস, মলদার, সেই মলদারটা তার চাঁদের দিকে মানে মুখ করে আছে। হ্যাঁ, আর রামা ড্রিফটস লাইক এ গোর্ড, আর রামা মানে কি হচ্ছে, সেই সূর্য নদীর জলে ড্রিফটস, ফ্লোটস মানে ভেসে বেড়াচ্ছে, লাইক এ গোর্ড, গোর্ড মানে কি একটা শুকনো লাউয়ের খোল, শুকনো একটা লাউয়ের খোল, এ লার্জ ভেজিটেবল হ্যাভিং এ হার্ড সেল, একটা বড় শক্ত খোল থাকবে, একটা বড় সবজি টাইপের আর কি, এক ধরনের ভেজিটেবল লাউ। সেই লাউ যখন ভিতরে মানে শ্বাসগুলো, ভিতরের ম্যাটেরিয়ালসগুলো যখন নষ্ট হয়ে যায়, বের করে ফেলা হয়, তখন সেটাকে শুকিয়ে ফেলে কি হয়, নদীর জলে ফেলে দিলে সেটা ভাসতে থাকে। সেই রকমের একটা শক্ত খোলযুক্ত গোড়ের সঙ্গে তুলনা করা হচ্ছে তার ডেড বডিটাকে। আর আর্টসটা হচ্ছে তার মানে মলদারটা বলছে উপরের দিকে মুখ করে আছে, সূর্যের চাঁদের দিকে, মানে উপরের দিকে মুখ করে আছে, আকাশের দিকে। এখানে ফার ফ্রম শ্যাপ অর শোর, এবং তার শরীরে কোনো প্রাণ শক্তি নাই, কোনো রস নাই, শ্যাপ মানে রস, প্রাণ শক্তি, এবং সমুদ্রে সেই নদীর যে তীর কিনারা, শোর, সেখান থেকে অনেক দূরে। তাহলে থার্ড স্ট্যান্জা আমরা বুঝতে পারলাম। এবার লাস্ট স্ট্যান্জা বলছে যে ম্যান লিভস হিজ লিজেন্ড স্ট্যান্ডিং, মানুষ কি করে মৃত্যুর পরে কিছু তার মানে যে কৃতকর্ম, তার যে ডিডস, সেগুলি কিন্তু থেকে যায়। তাহলে হচ্ছে ম্যান লিভস হিজ লিজেন্ড, লিজেন্ড বলতে এখানে ডিডস, তার মানে হিরোইক কার্যাবলী, তার কিছু গুরুত্বপূর্ণ কাজ, যে কাজগুলো মানুষ ওই ব্যক্তির মৃত্যুর পরে তাকে স্মরণ করে। তাহলে হচ্ছে ম্যান লিভস হিজ লিজেন্ড স্ট্যান্ডিং, হিজ লিজেন্ডস বলতে এখানে ডিডস। ওয়ান ওয়েব বিয়ার্স দ্য আদার আউট, দ্য রিভার রিফার্স দিস his bones, the river refers his bones
to the salt judgment of the sea. এখানে কি বলা হচ্ছে, নদীতে যখন একটা তরঙ্গ, একটা ঢেউ যখন দেখা যায়, সেই ঢেউ থেকে বোঝা যায় যে এই ঢেউয়ের আগে আরো একটা ঢেউ ছিল। তাহলে একটা ওয়েভ প্রুভস দ্যাট দেয়ার ওয়াজ অ্যানাদার ওয়েভ বিফোর ইট। একটা ওয়েভস দেখা গেলে আমরা সেখান থেকে মানে বুঝতে পারি যে এই ওয়েভস, এই ঢেউয়ের আগে আরো একটা ঢেউ ছিল। তার মানে এখানে কেন মানুষ যখন মারা যায় তার মানে ফেলে যাওয়া কার্যাবলী, ডিডস, তার অ্যাক্টিভিটিস, সেইগুলোর মাধ্যমে সেই ব্যক্তিকে স্মরণ করা হয়। তাহলে তার যে কার্যাবলী সেইগুলিকে ওয়েভসের সঙ্গে তুলনা করা হচ্ছে, নদীর বা জলের তরঙ্গের সঙ্গে তুলনা করা হচ্ছে। আর কি বলছি, দ্য রিভার রিফার্স হিজ বোনস। এখানে নদীতে তার সে হাড়গুলি আছে, হাড়কে উল্লেখ করছে। টু দ্য সল্ট জাজমেন্ট অফ দ্য সি, মানে সে সমুদ্রের লবণাক্ত জলের সঙ্গে গিয়ে সেটা মিশে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে কবিতার মানে লাস্ট লাইন। তো এখানে আমরা বুঝতে পারলাম, মোটামুটি একটু ব্যাখ্যা করলাম। এবারে যদি কবিতাটা আমরা একটা অ্যানালাইসিস করি, প্রথম থেকে অ্যানালাইসিস করলে তোমার আরেকটু ক্লিয়ার হবে। তাহলে অ্যানালাইসিসটা দেখো, প্রথম থেকে আবার অ্যানালাইসিস যদি আমরা করি, এখানে দেখা যাচ্ছে দ্য ওপেনিং লাইনস অফ দ্য পোয়েম referred to the winding verses of Valmiki's Ramayana. The verses are compared to an ascending flight of stairs that highlighted the hero Rama. লাগি বলেছি যে রামায়ণের যে পঙ্ক্তি মানে লাইন, ভার্স, সেইগুলিকে একটা আঁকাবাঁকা একটা ঘরের সিঁড়ির সঙ্গে তুলনা করা হচ্ছে এখানে। হ্যাঁ, উইন্ডিং ফ্লাইট অফ স্টেয়ার্স, একটা ঘরের আঁকাবাঁকা সিঁড়ির সঙ্গে তুলনা করা হচ্ছে। ঠিক আছে, যে যেটার মাধ্যমে রামকে হাইলাইটেড করা হয়েছিল, অনেক মানে হাইলাইটেড, তাকে অনেক বেশি বড় করে দেখানো হয়েছিল। ওইরকমই রামের ক্যারেক্টারটা হচ্ছে ওইরকম একটা অ্যাসেন্ডিং ফ্লাইট অফ এ স্টেয়ারের মতো তার ক্যারেক্টার, তার ব্যক্তিত্ব। দেন রামা কমিটস সুসাইড অ্যান্ড ফলস ফ্রম হিজ হিরোইক হাইট দ্যাট বাল্মীকি গেভ হিম। তাহলে তারপরে রামা আবার বলছে যে আত্মহত্যা করছে, এবং সে তার মানে বীরত্বপূর্ণ যে উচ্চতা, হ্যাঁ, বীরত্বপূর্ণ যে আসন, সেখান থেকে সে একদম অর্ডিনারি জায়গাতে চলে আসছে, সাধারণ মানুষের একটা পর্যায়ে পৌঁছাচ্ছে আত্মহত্যা করার মাধ্যমে। ইট সিমস দ্যাট দ্য এপিক হ্যাজ শাকড হিম অফ। এখান থেকে মনে হচ্ছে ওই মহাকাব্য তাকে খুব অসহায় করে দেখিয়েছে। একটা হিরোইক হাইট থেকে তার একদম মানে অর্ডিনারি জায়গাতে পৌঁছে যায়, একটা সাধারণ মানুষের মতো মৃত্যুবরণ করা, এর মাধ্যমে প্রমাণিত হচ্ছে যে রামকে মানে বাল্মীকি খুবই অসহায় করে দেখেছে। বাল্মীকি's epic has been called turreted epic। আগে যেটা বললাম, এর এপিকটাকে একটা রয়্যাল প্যালেসের সঙ্গে তুলনা করা হয়েছে। রয়্যাল প্যালেসের উপর একটা গম্বুজ আছে, হ্যাঁ, টারিট। এটা সাজেস্ট করছে কি যে একটা গ্র্যান্ড প্যালেস, এপিকটা যেন একটা গ্র্যান্ড প্যালেস। The epic also tells us Rama lived in a palace and he jumped into the river Surjo from one of its window ledge। তাহলে সেই মানে গ্র্যান্ড প্যালেসে রাম বাস করত, সে বাস করতে, এবং সেই গ্র্যান্ড প্যালেসের জানলার একটি সেলফ থেকে সে নদীতে লাফ দিয়েছিল। হ্যাঁ, ইন আদার ওয়ার্ড দ্য এপিক রামায়ণ ইজ লাইক এ গ্র্যান্ড প্যালেস অ্যান্ড ইট ক্রিয়েটেড দ্য গ্র্যান্ড ইমেজ অফ দ্য হিরো রামা। এবং রামের যে গ্র্যান্ড ইমেজ, হ্যাঁ, মানে বীরত্বপূর্ণ তার যে মানে ইমেজ, প্রতিচ্ছবি, সেটা সে তৈরি করেছিল, ইমেজ তৈরি করেছিল। তাহলে বাট হোয়েন রামা কমিটস সুসাইড হি বিকামস এ কমন মর্টাল, কমন হিউম্যান বিং। কিন্তু যখন সে আত্মহত্যা করছে তখন যে একটা সাধারণ মানে মানুষের পর্যায়ে পৌঁছে যাচ্ছে। দি ওয়ার্ড ক্রিসেন্ট, তারপরের স্ট্যান্ডা হচ্ছে ক্রিসেন্ট শব্দ, আগে বলেছি বক্রাকার। Crescent in the second stanza makes the reader visualize the carved path that Rama's body took when he jumped into the river। নদীতে যখন রাম লাফ দিয়েছিল, লাফ দেওয়ার যে লাফ দেওয়ার যে ছবিটা, দৃশ্যটা, সেটা একটা আঁকাবাঁকা মানে একটা আঁকাবাঁকা পথ, তোমার একটা কার্ভ পথ, আঁকাবাঁকা পথের মতো মনে হচ্ছে তার লাফ দেওয়ার মানে সে ছবিটা। হ্যাঁ, এবং ফেবিলস আর লিজেন্ডারি টেলস যেটা অ্যাবাউট রামা আর ইমাজাইন টু বি রোপ, যেটা আগে বললাম যে তার সম্পর্কে যে পৌরাণিক কাহিনী মানে রচনা করা হয়েছে, যে পৌরাণিক কাহিনীগুলিকে একটা দড়ির সঙ্গে তুলনা করা হয়েছে, সেই দড়িটি তাকে একটা নির্দিষ্ট উচ্চতায় নিরাপত্তা প্রদান করেছে। হ্যাঁ, দি পোয়েট টেলস আস হাউ
heroes are created. তাহলে একজন হিরোকে কিভাবে ক্রিয়েট করা হয়, তাকে কিভাবে মানে হিরোইক করা যায় বা তাকে গ্র্যান্ড ইমেজ কিভাবে তাকে প্রদান করা হয় সেটা এখানে কবি দেখিয়েছেন। The poet means to say that people have clouded Rama with folklore as a great heroic king of Ajodhya. অযোধ্যার একটা বীরত্বপূর্ণ রাজা, অযোধ্যার একজন গ্র্যান্ড হিরো হিসাবে মানুষ তাকে মানে ধরে নিয়েছে আর কি। এটা মানুষের মনে বদ্ধমূল হয়ে গেছে। অযোধ্যার একজন মানে হিরোইক কিং, একজন হিরোইক রাজা হচ্ছে তোমার রাম, সেটা মানুষের মনে এটা তৈরি করে ফেলা হয়েছে। In other words, when an ordinary person of flesh and blood is surrounded with the aura of a superman, being that ordinary person becomes a hero. তাহলে কোন একজন সুপারম্যান, একজন বিখ্যাত ব্যক্তি, তার মানে আবেষ্টনী, তার কিছু মানে ইমেজ দিয়ে যখন কোনো একটা রক্ত মাংসের গড়া সাধারণ মানুষ তাকে আচ্ছাদন করা হয়, তাকে সেই গুণাবলী দ্বারা ভূষিত করা হয়, তখন সেই সাধারণ মানুষটা বলছে সুপারম্যান হয়ে যায়। এটা কবি বোঝাতে চেয়েছে। দ্য পোয়েট ফার্দার সেস, কবি আরো বলেছেন যে দ্যাট হোয়েন রামা কমিটেড সুসাইড হি ফেল ফ্রম দ্য rooftop of Valmiki's poetic imaginary high palace to the level of ordinary mortal. আগে যেটা বললাম, হ্যাঁ, সেই হাই প্যালেসের একদম মানে জানলার সেলফ থেকে সে যখন লাফ দিল তখন সে একদম অর্ডিনারি মর্টালে পরিণত হলো, সাধারণ মানুষে পরিণত হলো। এখানে আরো কবি বলতে চেয়েছেন যে টু কমিট সুসাইড মিনস টু অ্যাডমিট ডিফিট। আত্মহত্যা করা মানে পরাজয় স্বীকার করে নেওয়া। আত্মহত্যা করা মানে পরাজয় স্বীকার করা। টু কমিট সুসাইড মিনস টু অ্যাডমিট ডিফিট অ্যান্ড এ ডিফিটেড ম্যান ক্যান নট বি অ্যান এপিক হিরো। এবং একজন পরাজিত ব্যক্তি কোনো মহাকাব্যের নায়ক হতে পারে না। এটা কবি বলেছেন যে একজন পরাজিত ব্যক্তি মহাকাব্যের নায়ক হতে পারে না। The poem presents a striking contrast between two images of Rama, the images of a great heroic king and the images of an ordinary human fellow who commits suicide. তাহলে এখানে রামের দুটো চরিত্র, এখানে দুটো তার ইমেজকে দেখানো হয়েছে। একটা ইমেজ মানে একজন গ্র্যান্ড হিরোইক কিং হিসেবে একটা ইমেজ, আর একটা ইমেজ হচ্ছে একজন অর্ডিনারি হিউম্যান বিং, অর্ডিনারি ফিলো হিসেবে তার একটা ইমেজ। এই দুটো ইমেজ একটা মানে স্ট্রাইকিং কন্ট্রাস্ট, একটা দারুণ রকমের একটা বৈপরীত্য দেখানো হয়েছে চরিত্রের মধ্যে। তারপরে থার্ড স্ট্যান্জাতে বলছে যে রামাজ ইমেজ অফ এ গ্রেট কিং ডেসক্রাইবড ইন মাইথোলজি ইজ সিন টার্নিং ইনটু এ শো। যেটা আগে বললাম যে তার যে মানে রয়্যাল কিং বা গ্র্যান্ড হিরোইক পার্সোনালিটি যে রামের, সেটা একটা সাবানের সঙ্গে তুলনা করা হচ্ছে। হ্যাঁ, সাবানের সঙ্গে তুলনা করা হয়েছে, যে সাবান জলে পড়লে সেটা অদৃশ্য হয়ে যায়, গলে যায়। ঠিক সেই রকম ভাবে রামেরও মানে যে ইমেজ সেটাও বলছে অদৃশ্য হয়ে গেছে, হারিয়ে গেছে সূর্য নদীর জলে। দ্য ইউজ অফ দ্য ওয়ার্ড আর্টস, ARTS, আর্টস শব্দটার ব্যবহার কি বোঝাচ্ছে এখানে? The use of the word arts suggests that the great hero has been reduced to a dead body or corpse and is floating or drifting like the dried goat sail in the far away from the shore. তাহলে সেই ডেড বডি একটা মানে ডেড বডিতে পরিণত হয়ে গেছে। তার এই আর্টস শব্দটা, একটা মানুষ যখন মারা যায়, মৃত্যুর পরে যদি তাকে জলে ভাসিয়ে দেওয়া হয় তাহলে সে উড় হয়ে যায় অটোমেটিক্যালি। হ্যাঁ, তার পিছন দিকটা মলদারটা উপরের দিকে আকাশের দিকে থাকে। তো ঠিক সেই রকম রামেরও ডেড বডি নদীর জলে ভাসছে, একটা শুকনো লাল ফুলের সঙ্গে তুলনা করা হয়েছে। তাতে কোনো প্রাণ শক্তি নাই এবং সেটা নদীর সেই কিনারা তীর থেকে অনেক দূরে ভাসমান অবস্থায় আছে। তারপরে লাস্ট এর স্ট্যান্জাতে এখানে কি বলা হয়েছে দেখো, দ্য ফাইনাল ও লাস্ট স্ট্যান্জা এক্সপ্রেস এ জেনারেল ট্রুথ। এটা সাধারণ একটা সত্য ফ্যাক্ট একটা বর্ণনা করেছে। দ্য ম্যান লিভস অনলি হিজ লিজেন্ড বা ডিডস। লিজেন্ড বলতে এখানে ডিডকে বোঝানো হয়েছে, তার কিছু কার্যাবলী মৃত্যুর পরে সে রেখে যায়, সেই কাজগুলির মাধ্যমে তাকে স্মরণ করা হয়। হি উইল ডাই বাট হিজ গ্রেট ডিডস অর লিজেন্ডস উইল বি রিমেম্বার্ড ইভেন আফটার হিজ ডেথ। মৃত্যুর পরে তার সেই কাজগুলিকে স্মরণ করা হয়। ইট ইজ জাস্ট লাইক এ ওয়েভ। এটা ঠিক একটা তরঙ্গের মতো বললাম, জলের তরঙ্গের মতো। হ্যাঁ, প্রুভিং দ্যাট দেয়ার ওয়াজ অ্যানাদার বিফোর ইট, যে তরঙ্গের আগে আরও একটা তরঙ্গ ছিল, এটাই বোঝা যায়।
তাহলে দ্য রিভার সিম্বলাইজিং চেঞ্জ ক্যারিজ হিজ কর্পস টু দ্য সল্টি সি। নদীর জল কি করে, নদীর জল বহন্ত স্রোত থাকলে সেই নদী সরাসরি সমুদ্রে গিয়ে মিশে, তো এখানে সেই সমুদ্রের নোনা জলে সমুদ্রে গিয়ে এই ডেড বডিটা মিলিত হবে। এটাই বলতে চাইছে এখানে, সে যত বড়ই ব্যক্তিত্ব হোক না কেন মৃত্যুর কাছে সবাই সমান। হ্যাঁ, এটা বোঝাতে চাইছি। এই কবিতার একটু ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন আলোচনা করি। কবিতাটা যদি খুব ভালোভাবে তোমরা দেখো তাহলে দেখা যাবে এই যে কবিতায় কিছু অস্বাভাবিক, কিছু আনইউজুয়াল কিছু বিষয় আমরা লক্ষ্য করতে পারবো। প্রথমত আমরা জানি যে কবিতা লিখলে সবসময়তে কবিতার প্রতিটা লাইনের প্রথম লেটারটা ক্যাপিটাল লেটারে লিখতে হয়। এই কবিতাতে কোনো ক্যাপিটাল লেটার ইউজ করা হয়নি। দ্য পোয়েট হ্যাজ নট ইউজ এনি ক্যাপিটাল লেটার্স ইন দ্য পোয়েম। এটা একটা ইউজুয়াল অ্যাসপেক্ট অফ দিস পোয়েম। এই কবিতার একটা অস্বাভাবিক দিক যে কোনো ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়নি। তারপরে দেখো কবিতায় কোনো পাংচুয়েশন মার্ক নাই। দেয়ার ইজ নো পাংচুয়েশন মার্ক ইন দ্য পোয়েম ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট। প্রথম থেকে শেষ পর্যন্ত কবিতায় কোনো পাংচুয়েশন নাই, কোনো বিরাম চিহ্ন নাই, কমা, তোমার ফুল স্টপ, কলন, সেমিকলন, হাইফেন কিছু নাই। তাহলে দেয়ার ইজ নো ইউজ অফ পাংচুয়েশন মার্ক, দেয়ার ইজ নো ইউজ অফ ক্যাপিটাল লেটার্স। এখানে কবিতায় লেখা আছে, দেখো বাল্মীকি লেখা আছে, রাম লেখা আছে, রামা, এখানে ক্যাপিটাল লেটার ইউজ করা হয়নি। হ্যাঁ, এবং এটা আমরা সবাই জানি, উই অল নো দ্যাট প্রপার নাউনস আর রিটেন ইন ক্যাপিটাল লেটার্স। রামা প্রপার নাউন, বাল্মীকি প্রপার নাউন। হ্যাঁ, দিস ওয়ার্ডস শুড বি রিটেন উইথ এ ক্যাপিটাল লেটার। কিন্তু কবি কিন্তু এটা করেননি। তাহলে এখানে দেয়ার মে অ্যারাইজ এ কোয়েশ্চেন, এখানে একটা প্রশ্ন উঠতে পারে না, ইজ দেয়ার এনি এক্সপ্লানেশন ফর দিস আনইউজুয়াল অ্যাসপেক্ট অফ দিস পোয়েম? এই যে কবিতার অস্বাভাবিক দিক, এর কি কোনো কারণ থাকতে পারে, বা ক্যান ইউ গিভ এনি এক্সপ্লানেশন ফর দিস? এর যে কোনো ব্যাখ্যা আমরা দিতে পারি? এখানে কবি ব্যাখ্যা দিয়েছেন। কবি বলতে চাইছেন যে টু ডেথ এভরিথিং, এভরিওয়ান, এভরিবডি ইজ ইকুয়াল। মৃত্যুর কাছে সবাই সমান। হ্যাঁ, মৃত্যু সব কিছুকে সমান দৃষ্টিতে দেখে। এই যে একটা ইকুয়ালিটি, এটা দেখানোর জন্য কবি কোনো ক্যাপিটাল লেটার ইউজ করেননি। সবকিছুতে তিনি স্মল লেটার ইউজ করেছেন। মৃত্যুর কাছে সবকিছু সমান, ইকুয়ালিটি অফ এভরিথিং, এটা বোঝানোর জন্য তিনি ক্যাপিটাল লেটার ইউজ করেননি। আর দ্বিতীয়ত এখানে কোনো ফুল স্টপ বা কোনো পাংচুয়েশন মার্ক যে ব্যবহার করা হয়নি, তার কারণটা হচ্ছে যে সূর্য নদী, দ্য ফ্লো অফ দ্য রিভার, সূর্য এই নদীর স্রোতের একটা আনরেস্ট্রেইনড ফ্লো অফ দ্য রিভার, আনরেস্ট্রেইনড ফ্লো অফ দ্য রিভার ইজ ইন্ডিকেটেড, বোঝানো হয়েছে এখানে সেই নদীর স্রোতের অনিয়ন্ত্রিত স্রোত, স্রোতকে যেন কোনোভাবেই থামানো যাবে না, নিয়ন্ত্রণ করা যাবে না। হ্যাঁ, এই আনরেস্ট্রেইনড ফ্লো অফ দ্য রিভার, সূর্য, এটাকে বোঝানোর জন্য তোমার কোনো পাংচুয়েশন মার্ক কবি ব্যবহার করেননি। ঠিক আছে, তাহলে আশা করি এই কবিতাটা তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে খুব মনোযোগ দিয়ে শুনবে এবং লেকচার আমি এখানে শেষ করব। আসসালামু আলাইকুম।